নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। বেশ কিছুদিন ধরে এই ব্যাপারটা নিয়ে ঘুচুর পুচুর হচ্ছিল, কিন্তু কেউই বিশ্বাস করতে পারেনি। কিন্তু অফিসিয়ালি আজকে মাননীয় রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্য দেখিয়ে দিলেন যে তিনি যে থিওরিতে বিশ্বাস করেন তার বাস্তবের একটা ব্যাপার রয়েছে। ভালো তৃণমূল বলে সত্যিই একটা কনসেপ্ট আছে, যেটাকে আপনারা অনেকেই বলছিলেন যে ওই সোনার পাথরবাটি বা কাঁঠালের আমসত্ত্ব, মানে বাস্তবে যার কোনো ভিত্তি নেই। আমার মতো কিছু কুচুটে বদমাইশ লোক যারা বিজেপির ভালো দেখতে পারে না, বিজেপির ক্ষতিটা করে দিতে চায়। এবং সবথেকে বড় কথা, এবারে নির্বাচনে বিজেপির টিকিটটা পায়নি বলে একদম হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল। তারা বলছিল যে তৃণমূল মানে ভালো হয় না, আর ভালো হলে সে তৃণমূল হতে পারে না। এই সব যে কনসেপ্টগুলো ছিল সেগুলো পুরোপুরি ভাঁওতা, ভুল। আর তাই অফিসিয়ালি আজকে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করে আমরা দেখলাম ভালো তৃণমূল হয়, এবং সেই ভালো তৃণমূলের বিজেপিতে আগমন অফিসিয়ালি শুরু হয়ে গেল। এবং সেটাও শুরু হলো মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা সকলেই জেনে গেছেন যে একদা তৃণমূল করতেন, কিন্তু এই তৃণমূলের অন্যায় দুর্নীতির সঙ্গে যাদের কোনো রকম কোনো সংস্পর্শ ছিল না, সেরকম তিনজন মানুষ, সুখেন্দু শেখর রায়, প্রকাশচিক বড়াইক এবং সুস্মিতা দেব, যিনি আবার পশ্চিমবঙ্গবাসীও নন, আসামের অধিবাসী। তো তারা তিনজনে, যারা আগেই রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন, আজকে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগদান করে গেলেন। এবং এই যোগদানের প্রসঙ্গে মাননীয় শ্রমিক ভট্টাচার্য যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সিগনিফিকেন্ট। এই জয়েনিংটা যে হতে পারে, এরা এমনি এমনি রাজ্যসভা থেকে পদত্যাগ করেননি। আসন্ন যে রাজ্যসভার নির্বাচন আসছে সেখানেই এনারা প্রার্থী হতে পারেন, এই নিয়ে অনেকেই আলোচনা করছিলেন, মিডিয়াতে খবর হচ্ছিল, এমনকি ইউটিউবে অনেকে প্রতিবেদন করেছেন। কিন্তু আমি করিনি, কেননা আমি তো সেইভাবে সাংবাদিক নই, আমার কাছে সেইভাবে কোনো খবরই থাকে না। কিন্তু আজকে যেহেতু ঘটেছে, সেই জন্য আপনাদের সামনে নিয়ে আসছি। সেখানে মাননীয় শ্রমিক ভট্টাচার্য বেশ কিছু কথা বলেছেন। আমি দেখুন ইয়েলো কালিতে মার্ক করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য, কেননা এইগুলো যারা আপনারা বিজেপি অন্তঃপ্রাণ, বিজেপির আদি কর্মী, যারা সে 1970 সাল থেকে, মানে বিজেপি প্রতিষ্ঠার 10 বছর আগে থেকে যাদের পরিবার বিজেপির সঙ্গে যুক্ত হয়ে আছেন, ওই সদ্য গজিয়ে ওঠা বা ইউটিউবে ফটর ফটর করার লোক যারা নন, তাদের জন্য এই কথাগুলো কিন্তু খুব সিগনিফিকেন্ট, খুব মন দিয়ে শুনবেন। এখানে শ্রমিক ভট্টাচার্য জানিয়ে দেন, যেখানে লিখছে দেখুন, তারপরই শ্রমিক জানিয়ে দেন এই যোগদান ব্যতিক্রমী ঘটনা। এবং তিনি আরেকটা কথাও বলেছেন যে এই যে ব্যতিক্রমগুলো হয় সেটাই কিন্তু যেটা রুল সেটাকে প্রতিষ্ঠা করে। এবং তিনি যেটা তারপরে বলেছেন, তৃণমূল নেতাকর্মীদের যোগদান করানোর বিষয়ে যে নীতি তাদের ছিল তা থেকে কোনো মতেই বিচ্যুতি নয়। তৃণমূল থেকে যারা দুর্নীতি করেননি তাদের আগেই পাশে চেয়েছে বিজেপি। এবং একদম ওই শেষ লাইনে যেটি ইয়েলো মার্ক করে দিয়েছি, সেই জায়গাটাও ভালো করে মন দিয়ে বুঝুন। তবে চুরি না করা তৃণমূল নেতাদের বিষয়ে দলের দরজা খোলার কথা চিন্তা ভাবনা করা যেতে পারে বলে জানিয়েছিলেন তিনি। অর্থাৎ আপনারা যারা বিজেপির ভালো চান, বিজেপিটা করছেন খুব মন দিয়ে, তারা কিন্তু এই পয়েন্টগুলো খুব ভালো করে বুঝে নিন। আপনারাও স্থানীয় স্তরে হয়তো করাতে পারেন, সেটা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে নিতে পারেন। কিন্তু এই তৃণমূল করেছে, চুরি দুর্নীতি করেনি, ভালো তৃণমূল হয়ে আছে, এরকম কিন্তু আপনাদের খুঁজে বার করতে হবে, তাহলেই বাকিটা কিন্তু সব ঠিক আছে, কোথাও কোনো রকম কোনো অসুবিধা নেই। এরপর তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো আরও গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, তৃণমূলের যারা দুর্নীতি করেননি, মানুষের উপর অত্যাচার করেননি, চাকরি বিক্রি করেননি, মানুষের অধিকার কেড়ে নেননি, তাদের কাছে আমাদের আহ্বান ছিল, আপনারা এগিয়ে আসুন, তৃণমূলকে সরিয়ে দিন। তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। সেরকম যারা রয়েছেন তাদের তো আমরা আগেই পাশে চেয়েছিলাম, সুতরাং তাদেরকে দলে স্বাগত জানানোর মধ্যে কোনো সমস্যা নেই। অর্থাৎ এমনি তৃণমূলের জন্য দরজা বন্ধ থাকবে, কিন্তু যদি এই ধরনের কিছু আপনারা পান, ভালো তৃণমূল খুঁজে পান, আপনারা রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারেন, এবং সেগুলো ব্যতিক্রমী জয়েনিং হিসেবে কিন্তু জয়েনিং হয়ে যাবে, কোথাও কোনো রকম কোনো অসুবিধা নেই। এইবার চুপি চুপি একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা যারা বিজেপি অন্তঃপ্রাণ এবং আমাদেরকে প্রচণ্ড গালিগালাজ করেন, আমরা বিজেপির ক্ষতি করে দিচ্ছি বলে আমাদের মুখ বন্ধ রাখা উচিত, আমরা ভাড়ামো করছি ইত্যাদি যারা বলেন, তাদের জন্য বলছি, আপনারা অনেকেই তো অতি উৎসাহিত হয়ে ডিম থেরাপি করছেন।
তো একটা ছোট্ট সাজেশান, এবার যখন আপনারা ডিম থেরাপি করতে যাবেন না, একটু আপনাদের জেলা নেতৃত্ব বা রাজ্য নেতৃত্বের সঙ্গে আগে কথা বলে নেবেন। কেন বলুন তো? কেননা দেখুন, আপনি হয়তো রেগে গিয়ে ডিম থেরাপি করছেন, আপনারা সবটা জানা নেই, কিন্তু পরবর্তীকালে এরা ধরুন ভালো তৃণমূল প্রতিপন্ন হলো এবং তারপর আপনার পার্টিতেই যোগদান করলো এবং দেখা গেল এনারা আপনার মাথার উপরে আপনারই নেতা বা নেত্রী হিসেবে বসে থাকবেন। তখন এই যে ডিম থেরাপি আপনি আজকে করেছেন, সেই জায়গাটা মাথায় রেখে এরা তো আর পাল্টা ডিম থেরাপি করবেন না, এরা যেটা করবেন সেটা হচ্ছে স্যাটা ভাঙার ব্যাপার। সুতরাং সেই স্যাটা ভাঙার ব্যাপার যদি হয়, সেটা কি খুব একটা ভালো হবে? তখন আমাদেরকে গালাগাল টালাগাল দিয়ে, ফেসবুকে দুটো কথা বলে, ফোন করে থ্রেট দিয়ে, পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়ে দেবো, এইসব কথা বললেও আপনার শরীরের যে ব্যথা যন্ত্রণা সেটা তো দূর হবে না। সুতরাং এই ডিম থেরাপি করার আগে কিন্তু একটু ভালো করে ভাবনা চিন্তা করবেন। এইবার একটা প্রশ্ন আসছে আজকেও, যেটা মাননীয় শ্রমিক ভট্টাচার্যকে জিজ্ঞেস করা হয়েছিল সাংবাদিকদের তরফ থেকে, যে এই তো শোনা যাচ্ছে সামনেই যে রাজ্যসভার নির্বাচন, পশ্চিমবঙ্গের 3টি উপনির্বাচন হচ্ছে বেসিক্যালি, কেননা এনারা তো পদত্যাগ করে দিয়েছিলেন, তো সেখানেই কি এনাদেরকে প্রার্থী করা হবে? তো তাতে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে এই নিয়ে জল্পনা যখন চলছে চলুক না, অসুবিধা কি আছে। দেখুন, যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে, সেখানে মিডিয়াও খবর করছে যে রাজ্যসভার 3 আসনের পদের প্রার্থী হতে পারেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব। অন্য আসনে কি মনোনয়ন পাবেন প্রকাশিক? এখানে দেখুন, যেটুকুনি খবর এখনও অবধি পাচ্ছি, মানে ওই সূত্র, যেটাকে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন মলমূত্র, এখন অবশ্য কান মুলে ক্ষমা চেয়ে নিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধেও কিছু বলা যাবে কি না, কারণ অনেক বিষয়ই বলাতে বারণ রয়েছে। বললেই আপনারা রেগে যাচ্ছেন, এইসব বিষয়ে আমরা কি বুঝি আর বলুন, আপনারাই সব বুঝে যান, বুঝে গেছেন, সুতরাং এটা বলা যাবে কি না এটা একটু কমেন্টে বলে দেবেন। তো যাই হোক, যেটাকে মলমূত্র বলেছিলেন একসময় মমতা বন্দ্যোপাধ্যায়, তো সেই সূত্র অনুযায়ী যেটুকুনি খবর পাচ্ছি, যে এই যে 3টি আসনে উপনির্বাচন আসছে রাজ্যসভার, সেখানে সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেব এরা দুজন প্রার্থী হচ্ছেনই, কিন্তু 3 নম্বর যে আসনটা আছে সেখানে আপাতত হয়তো প্রকাশচিক বড়াইককে পাঠানো হবে না, তার জায়গায় অন্য একজনের কথা ভাবা হচ্ছে। কে সেটা একটু পরে বলছি। তাহলে প্রকাশচিক বড়াইকের কী হবে? তিনি ভালো তৃণমূল, আজ থেকে বিজেপি নেতা হয়ে গেছেন। যেটুকুনি শোনা যাচ্ছে রাজ্যসভার 4র্থ একটি আসন খালি আছে এবং কিছুদিনের মধ্যে সেখানেও উপনির্বাচন হবে, মানে এই 3টি আসন মিটে গেলেই সেখানেও বিজ্ঞপ্তি জারি করে হয়ে যাবে, হয়তো আর ম্যাক্সিমাম 15-20 দিন, 1 মাসের মধ্যে সেটা হয়ে যাবে। তো প্রকাশচিক বড়াইককে সেই 4র্থ আসন থেকে, একটিমাত্র আসন হওয়া মানে তো বিজেপি জিতবে সেখানে, তো সেখানে 4র্থ আসন থেকে প্রকাশচিক বড়াইককে পাঠানো হবে। আপাতত তাকে এই 3 জনের মধ্যে হয়তো পাঠানো হবে না। কেন এই কথাটা বলা হচ্ছে? কেননা আপনারা জানেন যে কিছুদিন আগেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি এসেছিলেন পশ্চিমবঙ্গে এবং সেখানে এসে তিনি জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন এবং সেটা অনেকেই বলছিলেন বা এনাদের তরফ থেকেও বলা হয়েছে একটা সৌজন্য সাক্ষাৎ। কিছুদিন আগেই এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, যখন সেই পুরস্কার গ্রহণ করতে যান তখন তিনি মাননীয় অমিত শাহজিকে আমন্ত্রণ জানিয়ে আসেন যে তিনি যদি পশ্চিমবঙ্গে আসেন অবশ্যই করে যেন তার বাড়িতে একবার আসেন, আতিথেয়তা গ্রহণ করেন, সেই জন্যই গিয়েছিলেন। তো ওই সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন, কিন্তু আজকে যখন একদিকে বিজেপির রাজ্য অফিসে হেডকোয়ার্টারে শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তিনি এখানে প্রকাশচিক বড়াই, সুস্মিতা দেব এবং সুখেন্দু শেখর রায় যোগদান করছেন, তখন এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নবান্নে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করার জন্য। ওই যে 3য় আসনটি বলছি, সেখানে আলোচনা চলছে যে হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিংবা তার ছেলে যিনি রয়েছেন পুত্র তৃষাঞ্জিৎ চট্টোপাধ্যায়, তাদের কাউকে একজনকে তারা যদি রাজি থাকেন তাহলে পাঠানোর আলোচনা হচ্ছে। অর্থাৎ আপাতত যে 3টি আসনে উপনির্বাচন হবে সেখানে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা তার পুত্র, তারা এখান থেকে রাজ্যসভায় বিজেপির টিকিটে যাবেন এবং আর কিছুদিনের মধ্যে 4র্থ আসনে যখন উপনির্বাচন হবে সেখান থেকে প্রকাশচিক বড়াইক যাবেন, এমন একটা সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে এই জিনিসটা কেন করা হলো? দেখুন, এই জিনিসটা যেটা করা হলো, এই যে বাদল অধিবেশন আসছে সেখানে আলটিমেটলি তো একটা বিল পাশের কথা হচ্ছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল আসছে যেটা দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে খুব গুরুত্বপূর্ণ, এবং সেখানে এই বিলটাকে লোকসভা এবং রাজ্যসভায় পাশ করাতে হবে এবং শুধু পাশ করালে হবে না, 2/3 মেজরিটি নিয়ে পাশ করাতে হবে, কেননা এগুলো হচ্ছে আমাদের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের কিছু অ্যামেন্ডমেন্টের দরকার আছে।
এবং এটা হলে বিজেপির আগামী দিনের পথ চলা আরও সুদৃঢ় হবে এবং ভারতবর্ষের যে রাষ্ট্রবাদী সরকার চলছে সেটা বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রের ক্ষেত্রে খুব ভালোভাবে চলতে পারবে। সেই জন্য এই বিলগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কারণে এটাকে বলা হচ্ছে দেশের স্বার্থ এবং এইসব ছোটোখাটো বিষয় ভালো তৃণমূল তৃণমূল এইসব সব জিনিস চলছে সেগুলোকে করতে হচ্ছে। তো অঙ্কটা কী হচ্ছে, এখানে মোট 245 জন সাংসদ থাকেন রাজ্যসভাতে এবং ওই 2/3 মেজরিটি পেতে গেলে 164 জনের এখানে সমর্থন দরকার রয়েছে। পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে এখানে 153 জন আপাতত রয়েছে এনডিএর এবং বিজেপির নিজস্ব যে সাংসদ রয়েছে সেই সংখ্যাটা হচ্ছে 118, অর্থাৎ 164 থেকে বেশ কিছুটা পিছনে তারা রয়েছেন এবং সেখানে এই 3 জন যোগদান করলে সেই সংখ্যাটা পৌঁছে যাচ্ছে 156 এবং বিজেপির ক্ষেত্রে নিজস্ব যে সাংসদ সংখ্যা সেটা 121। তো 156 যদি পৌঁছোয় 164 থেকে বেশ কিছুটা পিছনে থাকছে, তাহলে এই সংখ্যাটা কিভাবে মেকআপ হবে? দেখুন, মেকআপ হওয়ার জায়গা বলতে এখানে রাজ্যসভার যদি ইকুয়েশন দেখেন সেখানে অফিসিয়াল অপোনেন্ট যেটা মানে ইন্ডি জোট, যারা সরাসরি এনডিএর বিরোধিতা করছে, সেখানে 63 জন সাংসদ রয়েছেন। সেখানে ভাঙন ধরানোর আর খুব একটা বেশি জায়গা কিছু পড়ে নেই। কিন্তু ওই আর একটা যেটা দেখছেন আদার অপোজিশন বলে, তার নিচে যেটা লিস্টিং করা রয়েছে, মোট 29 জন সাংসদ রয়েছেন। সেখানে ডিএমকের 8 জন সাংসদ রয়েছেন, বিজেডির 5 জন সাংসদ রয়েছেন এবং ওয়াইএসআরসিপি তেলেঙ্গানার যে পার্টি তাদের 4 জন সাংসদ রয়েছেন, অর্থাৎ সব মিলিয়ে 17 জন রয়েছেন। তো এই যে 156 জন হয়ে যাচ্ছে বিজেপির সাংসদ, তার সঙ্গে যদি ওই 17 জনের সমর্থন চলে আসে তাহলে সংখ্যাটা পৌঁছে যাচ্ছে 173 আর লাগবে 164। সুতরাং ওই যে ম্যাজিক ফিগারটা 2/3 যেটাকে অ্যামেন্ডমেন্ট করতে গেলে লাগবে, সেই ইকুয়েশনে পৌঁছে যাবে। এবার আপনাদের মনে আর একটা প্রশ্ন আসতে পারে যে যদি আমরা এই 3 জনকে জয়েনিং নাও করাই, এই 3 জন যদি তৃণমূল কংগ্রেসেই থাকতেন, পদত্যাগ না করতেন বা কোনো রকম কোনো ব্যাপার হতো, তাহলে কি অসুবিধা ছিল? কারণ অলরেডি তো বিজেপি 153তে এনডিএ জোট পৌঁছে গেছে। সেখানে এই 17 জন সাংসদ যদি আসে, 153 আর 17 মানে 170 জনে পৌঁছে যাচ্ছে। 164 জনের সমর্থন দরকার, 6 জন তো এমনিই বেশি হয়ে যাচ্ছে। দেখুন, যেটুকুনি দিল্লি সূত্রে খবর উঠে আসছে যে এই যে ডিএমকে, বিজেডি বা ওয়াইএসআরসিপি রয়েছে, এখানে একদম সরাসরি সমর্থন পাওয়া যাবে বা এই রকম জায়গাটা কিন্তু এখনও খুব একটা স্পষ্ট নয়। হয়তো এরা ওয়াকআউট করে বেরিয়ে যেতে পারে। এবার ওয়াকআউট করে যাওয়া মানে কি, ওই ভোটদানের সময় তারা ভোটদান থেকে বিরত থাকলেন। এবার নিয়ম যেটা হচ্ছে যে যখন ভোটদান হচ্ছে তখন সংসদে উপস্থিত মোট সাংসদ সংখ্যার 2/3 করতে হবে এবং সেই হিসেবে এই 17 জন যদি ওয়াকআউট করে যান তাহলে মানে এরা পক্ষে বিপক্ষে কোনো পক্ষেই ভোটদান করছেন না, তাহলে 245 থেকে ওই 17 জনের সংখ্যাটা কমে যাবে এবং তার এগেনস্টে এই 1/3 এই 2/3 হিসেবটা করতে হবে এবং সেক্ষেত্রে ওই যে 156 এটা একটা ম্যাজিক ফিগারের মতো হয়ে যাচ্ছে, এরকম কিছু ক্যালকুলেশন আছে। আবারও বললাম, এটা খুব বৃহত্তর পলিটিক্যাল ইকুয়েশন, আমাদের ক্ষুদ্র মাথায় সত্যি এটা ঢুকবে না, কিন্তু অনেক ভাবনা চিন্তা করি এটা করা হয়েছে, সেই জন্য এই জায়গাটা সামনে নিয়ে আসা হয়েছে। কিন্তু এবার বেশ কিছু প্রশ্ন উঠে যাচ্ছে, সেটা হচ্ছে যে কিছুদিন আগেই আমরা দেখছিলাম যে এই মাননীয় বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কামারহাটি পুরসভা নিয়ে তিনি বেশ কিছু কথাবার্তা বলছিলেন। সেখানে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের যিনি দাদা রয়েছেন, তিনি কামারহাটি পুরসভার চেয়ারম্যান হয়ে গেছেন, নির্দল প্রার্থী হিসেবে তিনি জিতেছিলেন এবং সেখানে তৃণমূলের সমর্থন নিয়ে হয়েছেন। বা অনেক জায়গা থেকেই অভিযোগ আসছে যারা এতদিন তৃণমূলের হয়ে তোলাবাজি করেছে তারাই এখন আবার জার্সি পাল্টে বিজেপি হয়ে যাচ্ছেন। কেউ কেউ সরাসরি বিজেপিতে আসতে পারছেন না, কিন্তু বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনে ঢুকে সেই থ্রু দিয়ে বিজেপিতে আসার একটা পরিকল্পনা করছেন এবং এই নিয়ে কিন্তু বিগত দিনে বেশ কিছু বিতর্কের জায়গা তৈরি হয়েছে। কর্মী সমর্থকরা এটা নিয়ে বেশ আলোচনা করছিলেন। কিন্তু এবার যেটা প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে যেহেতু মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নিজেই বলেছিলেন যে একসময় বলেছিলেন ভালো তৃণমূলের কনসেপ্ট, সেটা নিয়ে যখন কর্মীরা এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি বলেছিলেন যে তার ভালো লেগেছে যেটা নিয়ে আলোচনা চলছে এবং ওই ভালো তৃণমূল খারাপ তৃণমূল ওইসব কোনো ব্যাপার নয়, আগামী 3 মাস কোনো রকম কোনো যোগদান হবে না। কিন্তু সেই যোগদানটা অবশেষে হয়ে গেল। হয়তো বিজেপি রেজিমেন্টেড পার্টি, তারা দলীয় সিদ্ধান্ত মেনে চলেন এবং অবভিয়াসলি একটা পার্টি করতে গেলে পার্টির ভালো মন্দ যে সিদ্ধান্তই শীর্ষ নেতৃত্ব নেয় সেটাকে তো মেনে চলতে হয়। তো দিল্লির সেই স্বার্থের কথা ভেবে শ্রমিক ভট্টাচার্যকে এই কথা বলা হয়েছে, তিনি সেটা করে নিয়েছেন। কিন্তু যেটা মূল প্রশ্ন উঠে আসছে, এর ফলে যেটা স্থানীয় স্তরের যোগদান, সেটা কি আগামী দিনে সত্যি আটকানো সম্ভব হবে?
কেননা দেশের যখন বৃহত্তর স্বার্থের কথা বলা হচ্ছে, যারা স্থানীয় নেতা তারা বলবেন যে স্থানীয় রাজনীতির স্বার্থে আমাদের এটা দরকার আছে। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন, বিভিন্ন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিগুলো এখন কি হচ্ছে, যারা তৃণমূলের টিকিটে জিতেছিলেন, জোর করে ভোট হতে দেননি, তারা দুঘাতে টাকা চুরি করেছেন, তারা সেখান থেকে এখন পালিয়ে গেছেন, ফলে সেখানে মানুষকে পরিষেবা দেওয়া যাচ্ছে না। এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, এত ভালো একটা প্রকল্প রাজ্য সরকার চালাচ্ছে, সেখানে বহু যোগ্য মানুষ আছেন যারা সেই টাকাটা পাচ্ছেন না, এবং সেখানে একটা অভিযোগের আঙুল উঠছে যে এই পঞ্চায়েত অফিসগুলো বা মিউনিসিপ্যালিটিগুলো কাজই করছে না, সেখানে কোনো রকম কোনো কর্মী পাওয়া যাচ্ছে না, এবং যাদের এটা দেখার কথা, অফলাইনে যারা ফর্ম ফিল আপ করছেন সেই ফর্মগুলো পড়ে আছে, ফলে খুব মুশকিল হচ্ছে এখন। এর ফলে একটা মানুষ, বৃহত্তর মানুষ, বিশেষ করে মহিলারা যারা দুহাত ভরে এবারে ভোট দিয়েছেন, তারা বিজেপির উপর বীতশ্রদ্ধ হচ্ছেন। তাহলে আগামী দিনে তারা হয়তো ভোট দেবেন না, তাহলে আগামী দিনে যদি ভোট না দেন, বিজেপির ফলাফল সেখানে খারাপ হতে পারে। তাহলে এটা তো একটা বিশাল বড় স্বার্থের ব্যাপার না? তো সেই স্বার্থের কথা ভেবে ওই যা চুরি ছিনতাই পিছনে করেছে সেটা ভুলে যেতে হবে, এবং যদি করেও থাকে, এখনও অবধি তো এদের বিরুদ্ধে সেরকম কোনো রেকর্ড পাওয়া যায়নি, পুলিশে কোনো অভিযোগ হয়নি বা এরা গ্রেপ্তার হয়নি। সুতরাং তাদেরকে নিয়ে এই যে সমস্যাগুলো আছে, এগুলোকে যদি মিটিয়ে দেওয়া যায়, তাহলে মানুষ খুশি হবে, বিজেপিকে আগামী দিনে ভোট দেবে, বিজেপি জিততে পারবে। তাহলে এটাও তো একটা বড় স্বার্থের ব্যাপার রয়েছে। তাহলে সেই বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে এই যোগদানগুলো হবে, তখন সেটা তো মেনে নেওয়া হবে নিশ্চিতভাবে। এবং যদি তখন সেটাকে বাধা দেওয়া হয়, তখন এই যে বৃহত্তর স্বার্থে তিনজন প্রাক্তন তৃণমূলের সাংসদ যোগদান করলেন, সেটাকে তুলে ধরে কর্মীরা কোনো কথা বলেন, সেটা নিয়ে তখন কি হবে? একটা ডামাডোলের জায়গা হতে পারে। তবে নিশ্চিতভাবে এরা অনেকেই তো অনেক ভালো রাজনীতি বোঝেন, না হলে পশ্চিমবঙ্গের মতো কঠিন রাজ্য সেখানে ক্ষমতায় আসেন, বা ভারতবর্ষের এতগুলো রাজ্যে তারা ক্ষমতা শাসন চালাতে পারেন, কেন্দ্রে এতবার সরকার করতে পারেন, এগুলো তো কোনো মতেই সম্ভব ছিল না। সুতরাং সেগুলো হবে যারা এগুলো নিয়ে এখন ভাবনা চিন্তা করছেন। আবারও বলবো, হয়তো ভাবনা চিন্তা করছেন। মাননীয় শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে ভালো তৃণমূল আছে, এবং তিনি কিন্তু খুঁজে আজকে দেখিয়ে দিয়েছেন। সুতরাং এরপর এটা নিয়ে কিন্তু কোনো রকমই কোনো আলোচনা বা এটা নিয়ে বিরূপ মন্তব্য, এটা নিয়ে কোনো রকম সমালোচনা, কোনো রকম কোনো জায়গা নেই। যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে অবশ্যই স্বাগত জানাতে হবে। রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে, সবার স্বার্থে, দশের স্বার্থে একটা খুব ভালো কাজ আজকে হলো, এবং এটাকে ডেফিনেটলি বিজেপির তৃণমূলীকরণ একদমই বলা যাবে না, বলা অন্যায় হবে। কেউ এটা নিয়ে কোনো আলোচনা করবেন না। যেটা হয়েছে সঠিক সিদ্ধান্ত হয়েছে, এবং আপনাদের পুরো অঙ্ক কষে কিন্তু দেখিয়ে দিলাম কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা কিভাবে এই সিদ্ধান্তটা ইমপ্লিমেন্ট হয়েছে। নিশ্চিতভাবে আপনাদের অনেক পজিটিভ ফিডব্যাক থাকবে এটা নিয়ে, এবং আমার বলার মাধ্যমে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়, কেউ যদি কোথাও ভুল বুঝে থাকেন, সেই ভুলটাও ডেফিনেটলি আপনারা ধরিয়ে দেবেন, এবং সেই সবের জন্য এই বিষয় নিয়ে যদি কোনো বক্তব্য থাকে, আপনাদের বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।